জমি জমা ঘটি বাটি সমস্ত বেচে দিয়ে একটা মানুষ তার পরিবারের সদস্যকে সুস্থ করবার লক্ষ্য নিয়ে যাচ্ছে, সেখানে সর্বস্ব প্রায় যে স্বাস্থ্য যে একটা পণ্যে পরিণত হয়েছে, যে মানুষকে মানুষ হিসাবে দেখা হচ্ছে না, তার কাছে কতটা অর্থ আছে এবং সেই অর্থ কিভাবে তার কাছ থেকে নিয়ে নেওয়া যায়, তার অমানবিক রূপ কিন্তু প্রত্যক্ষ করছেন বারংবার রায়গঞ্জের মানুষ। কোথায় দুর্নীতি করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে এই মুহূর্তে আমরা প্রতিদিনই দেশ এবং রাজ্যের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের ঘটনাবলী সারাদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, তারই কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আজ প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে 2029 সালে এই যে বর্তমানে যে বিজেপির কেন্দ্রীয় সরকার, কেন্দ্রে যে সরকার রয়েছে, এনডিএ সরকার যে জোট রয়েছে, তারা 2029 সালে এক দেশ এক ভোট এই নিয়ম, এই নীতি আনতে চাইছেন এবং বর্তমানে এই যে বিল বলুন বা প্রস্তাব বলুন, সেটা যৌথ সংসদীয় কমিটিতে বিচারাধীন রয়েছে। এখন দেখুন, এই যে এক দেশ এক ভোট, এটা আদৌ 2029 সালের মধ্যে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে ইতিমধ্যে একটা চাপানুতর তৈরি হয়ে গিয়েছে। কারণ দেখুন, এই যে বিলটা যেটা বলা হচ্ছে, যে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের যে রাজ্যগুলিতে তাদের দল ক্ষমতায় রয়েছে, প্রায় 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে বিজেপি সরকার চলছে, তাদের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় রাজ্য নেতৃত্বের সাথে কেন্দ্রীয় নেতৃত্ব একপ্রস্ত কথাবার্তা সেরে নিয়েছেন এবং তারা এই যে এই বিলের প্রতি তারা সমর্থন জানাচ্ছেন। ফলে সংখ্যাগরিষ্ঠ যে রাজ্য, সেই রাজ্যগুলো কিন্তু এই বিলকে পাশ করানোর জন্য ঐক্যবদ্ধভাবে তাদের যে মতামত সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছে। এখন এটা যৌথ সংসদীয় কমিটিতে চলছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা সেখানে রয়েছেন তারা সেখানে মতামত দিচ্ছেন। যেটা বলা হয় যে এই নীতি যদি প্রয়োগ করা হয়, তার বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে। যদি সুবিধার দিকটির কথা প্রথমত ধরা যায়, তাহলে এই যে এক দেশ এক ভোট এই নীতি যদি, এই বিল যদি পাস হয়, এই নিয়ম যদি চালু হয়, তাহলে বারংবার ভোট করানোর জন্য সরকারি কোষাগার থেকে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়, শুধু সরকারি কোষাগার বলবো কেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির যে ফান্ড, সেটাও যেমন প্রচুর পরিমাণে খরচা হয়, সেই বাড়তি খরচের অর্থে হ্রাস টানা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। দ্বিতীয়ত বলা হচ্ছে, এই যে ধরুন কখনো ভোট আসলে কোড অফ কন্ডাক্ট এটা চালু হয়ে যায়, যার ফলে বহু উন্নয়নমূলক কাজ কিন্তু মাঝপথে থমকে যায়। আর এই এক দেশ এক ভোট এটা হলে এই উন্নয়নমূলক যে প্রকল্পের কাজ, সেটা কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এবং তার পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যাদের বারংবার ভোটের ডিউটি যেটা আসে, সেখানেও কিন্তু সেই সমস্যাটাও অনেকটা মিটবে। কিন্তু বিরোধীরা বলছেন যে এই বিলটা পাশ করবার জন্য সংবিধানে একাধিক যে অনুচ্ছেদ, সেটাকে সংশোধন করতে হবে। পাশাপাশি এই যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, তার উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে এই বিলটা, এমনটাই বিরোধীদের আশঙ্কা। এবং তারপর ধরুন যে কোথাও কোনো বিধানসভা সময়ের আগে ভেঙে গেল বা সেখানে অনাস্থা হলো, সেক্ষেত্রে কি করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা জটিল বিষয় এই মুহূর্তে রয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিল আদৌ 2029 সালে এটাকে পাশ করা সম্ভব হবে কিনা, সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত মানে হলপ করে কিছু বলা যাচ্ছে না। তবে কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন যে যত দ্রুত সম্ভব এই বিলকে মানে তাড়াতাড়ি পাশ করিয়ে 2029 সাল থেকেই এটা কার্যকর করা যায়। আর যদি এটা সম্ভব হয়, তাহলে কিন্তু ধরুন পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে অন্যান্য যে রাজ্য রয়েছে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গেও 26-এর বিধানসভা নির্বাচন হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রে একেবারে আপনার যে নিয়ম রয়েছে, সেই নিয়ম সেখানে কার্যকর করা হবে এবং বিধানসভা ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যে নির্বাচন কমিশন কিন্তু সেখানে নির্বাচন সম্পন্ন করবার বিষয়ে দায়বদ্ধ। ফলে সবটাই এখন রাজনীতির যে জাতকল সেখানে আবর্তিত হচ্ছে। 2029 সালে এই এক দেশ এক ভোট বিশ্বের অন্যান্য প্রান্তে চালু থাকলেও ভারতবর্ষে সেটা চালু হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।
দ্বিতীয় বিষয় আসি অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার ভোটের আগে বিজেপি নেতৃত্ব বারংবার জানিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার যেটা 2,000 টাকা দেওয়া হয় সেটা 3,000 টাকা করা হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারাও যারা পাচ্ছেন তাদেরকেও দেওয়া হবে। কিন্তু সরকার ক্ষমতায় আসবার পর বেশ কিছু নিয়ম নীতি ঠিক করেছেন যে কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে যুক্ত হবেন। এর ফলে যারা একটা সময় লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অনেকেই কিন্তু এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। এর ফলে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে গণ্ডগোল হচ্ছে, বিডিও অফিস ঘেরাও হচ্ছে, এসডিও অফিস ঘেরাও হচ্ছে। এই ধরনের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খবরটা আসছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোকে ঠিক করবার জন্য বা সেটাকে পোর্টালে তুলবার জন্য কিছুটা সময় লাগছে। যারা পাবার নিয়ম মেনে তারা পাবেন। বিজেপি নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে এত দুর্নীতি তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে, যে অনেক পুরুষ তারা নাম ভাঙিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করেছেন। তারপরে দেখা যাচ্ছে যে ধরুন যারা আর্থিকভাবে সচ্ছল চাকরি করছেন এমন মানুষও তাদের পরিবারের 5 থেকে 7 জনকে সেই তালিকায়, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় তুলে নিয়েছেন। ফলে বর্তমান রাজ্য সরকারের বক্তব্য যে ধীরে ধীরে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এই সরকার সদ্য ক্ষমতায় এসেছে, আরও 50 লক্ষ আবেদন সেটাকে খতিয়ে দেখা হচ্ছে, সেটাকে পোর্টালে তোলা হবে। যারা যোগ্য কেউ বাদ যাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু প্রত্যেকে পাবেন। এবং যারা এই যে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারে, যাতে দুর্নীতির একেবারে ন্যূনতম সুযোগ না থাকে সেই বিষয়ে রাজ্য সরকার কিন্তু সেটা দেখবার জন্য বদ্ধপরিকর। কারণ তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ একেবারে প্রকাশ্যে চলে এসেছিল। যদিও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ফেসবুকে লাইভ করেছেন। সেখানে তিনি বলেছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, তাদের দেওয়া হচ্ছে না। বেছে বেছে জাতি ধর্ম এই সমস্ত কিছু দেখে দেখে বিচার করে ইচ্ছাকৃতভাবে মানুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকানো হচ্ছে না অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিজেপির সভাপতি, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তারা বলছেন যে একেবারে ভিত্তিহীন এই সমস্ত কথাবার্তা। রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক, কিন্তু তার মধ্যে একটা স্বচ্ছতা আনতে চায়। যে মানে সমাজকে একেবারে দুর্নীতির অতল পাকে নিমজ্জিত করে দিয়ে গিয়েছিল গত তৃণমূল সরকার, সেখান থেকে বেরোতে এবং স্বচ্ছভাবে কাজটায় গতি আনবার জন্য বেশ কিছুটা সময় প্রয়োজন। সেই সময়ে যারা কর্মী রয়েছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, দ্রুততার সঙ্গে তারা কাজ করছেন। ফলে আতঙ্কিত হবার কথা নেই। রাজ্য মানে বিজেপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি 100% রক্ষা করা হবে, আতঙ্কিত হবার কোনো কারণ নেই জানিয়ে দিচ্ছেন। কিন্তু স্থানীয় স্তরের যারা ধরুন জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু অস্বস্তিতে পড়ছেন। আমি মানে কেন বলছি কথাটা, আজকেই রায়গঞ্জের একটি পঞ্চায়েতে, সেখানে পঞ্চায়েত প্রধানের একটি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে একটা ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা আরসিটিভি সংবাদ সেটা আমরা যাচাই করে উঠতে পারিনি বা সেই সামর্থ্য আমাদের নেই। সেখানে তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে শুভেন্দুবাবুর কাছে আবেদন যে হয় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবাইকে দিন, না হলে আপাতত বন্ধ থাকুক। কারণ তিনি বলছেন যে প্রতিদিন মানুষ আসছেন আর এটাকে নেওয়া যাচ্ছে না, তাদের এত বিস্তর অভিযোগ জমছে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে না। ফলে নিচু স্তরে, নিচু তলায় যারা জনপ্রতিনিধি তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, এটা বলবার কোনো অপেক্ষা রাখে না। এখন রাজ্য সরকার যেটা বলছেন, মুখ্যমন্ত্রী যেটা বলছেন, পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল যেটা বলছেন যে খুব দ্রুত যে সমস্ত মানুষেরা আবেদন করেছেন, মহিলারা আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের যে অর্থ সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। তৃতীয় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি যে দেখুন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর 100 দিনের বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় এই বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে বা একটু জেলা স্তরের নেতা কর্মীদের মধ্যে তাদের বিরুদ্ধে এখন থেকেই একেবারে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। আজকেই মালদার হরিশ্চন্দ্রপুর, সেখানে একটি রাস্তা তৈরি করবার জন্য সেখানে কিন্তু বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে, পুলিশে হস্তক্ষেপ করতে হয়েছে। বিভিন্ন জায়গায়
একেবারে আমি জানি যে কলকাতার বুকে একটি ওয়ার্ডে বিজেপির এক মণ্ডল সভাপতিকে ফ্লেক্স লাগাতে হয়েছে যে কেউ যদি কাটমানি চায়, কেউ যদি তোলা চায় তাকে দেবেন না, এইভাবে প্রচার করতে হচ্ছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারংবার বলছেন যে কোনো রকমভাবে এই দুর্নীতি, এই কাটমানি, এই তোলাবাজি বরদাস্ত করা হবে না। সেই জন্য তিনি 3টে যেটা টোল ফ্রি নাম্বার সেটা দিয়েছেন যে কোথাও যদি এই ধরনের অভিযোগ আসে সরাসরি রাজ্য সরকারের কাছে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। এবং আজকে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও কিন্তু আজকে যার মানে এই যে কাটমানি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেছেন যে দেখুন, কোনো পরিবারের যদি কোনো সন্তান যদি দোষ করে তাহলে বাবা তাকে প্রথমে বোঝানোর চেষ্টা করেন, তারপরেও যদি বকাঝকা দেন, বোঝানোর চেষ্টা করেন, তারপরেও যদি না মানে শুধরায় সন্তান, তাহলে তাকে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিজেপির মধ্যে থেকে যারা এই কাটমানি দুর্নীতি এই সমস্ত বিষয়গুলো করছেন তাদের কিন্তু এই সতর্ক করা হয়েছে বারংবার। এরপরেও যদি তারা না শুধরায় তাদের কিন্তু একেবারে পেছন থেকে ধাক্কা মেরে তাদের দল থেকে বের করে দেওয়া হবে এবং তখন তারা বুঝতে পারবেন যে অবস্থাটা কেমন দাঁড়ায়। রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বারংবার তার যে দলীয় কর্মসূচি, দলীয় প্রশিক্ষণ শিবির, সেখানে বারবার জনপ্রতিনিধি এমনকি বিধায়কদের পর্যন্ত সতর্ক করেছেন যে কোনো দুর্গাপূজার কমিটিতে বিধায়কটা থাকবেন না। কেন থাকবেন? বিধায়কদের কাজকে দুর্গাপূজার কমিটিতে থাকবেন নাকি? স্থানীয় মানুষের জন্য কাজ করতে হবে বিধায়কদের। এবং বিধায়কদের বারংবার তিনি বলছেন যে কোনো প্রকার দুর্নীতির অভিযোগ যদি বিধায়কদের দিকেও আগুন তোলে দল কিন্তু রেয়াত করবে না। তিনি বলছেন যে এই যে দলের ক্ষমতায় এসছে এর পেছনে অসংখ্য মানুষের আত্মবলিদান রয়েছে, অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে এবং সাধারণ মানুষ বিজেপি সরকারকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে যে দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, এই যে একের পর এক অভিযোগ উঠেছিল গত তৃণমূল সরকারের আমলে, তার থেকে পরিত্রাণ পেতেই কিন্তু সাধারণ মানুষ বিজেপিকে রাজ্য ক্ষমতায় এনেছেন। ফলে কোথাও যদি কোনো রকম বিচ্যুতি হয়, সেই বিচ্যুতি কিন্তু দল কোনোভাবেই বরদাস্ত করবেন না, কঠোর থেকে কঠোরতম শাস্তি নেওয়া হবে। এবং রাজ্য নেতৃত্বের এই বক্তব্যের পরেও মানে পরিস্থিতি যে আমূল বদলে যাচ্ছে এমনটা নয়। বিভিন্ন জায়গা থেকেই কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠীকন্দল, মারামারি, গণ্ডগোল, কাটমানি তোলার অভিযোগ এগুলো কিন্তু আসতে শুরু করছে। ফলে রাজ্য নেতৃত্ব তাদের অস্তিত্ব সাধারণ মানুষের সামনে আরও ভালোভাবে তুলে ধরবার জন্য, মানে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে সেটাকে বজায় রাখবার জন্য কি ব্যবস্থা নেয়, কতটা কঠোর ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। এটা গেল একটা দিক। আরেকটি বলবো যে পুরো নিয়োগ যে দুর্নীতি মামলা, সেখানে কিন্তু আবার তদন্তের গতি বাড়ালো সিবিআই। আপনারা জানেন যে ইতিমধ্যেই এই কাণ্ডে, পুরো দুর্নীতি কাণ্ডে ইডি তদন্ত শুরু করেছে, এবার সিবিআইও সেখানে তদন্ত শুরু করলো। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি গ্রেপ্তার হয়েছেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র, তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে রাজ্যের 5টি যে পুরসভা, মানে বিভিন্ন পুরসভার থেকে 5 জন কর্মীকে সিবিআই তাদের দপ্তরে ডেকে পাঠিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র ইস্যু করে কর্মীদের পুরসভায় নিয়োগ করা হয়েছিল এবং এর অঙ্কটা কয়েকশো কোটি টাকা। এ নিয়ে কিন্তু আদালতেও মামলা হয়েছিল এবং তারপরেই সক্রিয় হয় ইডি। ইতিমধ্যেই জেল হেফাজতে সুজিত বসু আজকে 5 জন কর্মীকে সিবিআই ডেকে পাঠিয়েছেন, তদন্ত শুরু করেছেন এবং এই তদন্ত প্রক্রিয়া যে আরও দীর্ঘায়িত হবে, শুধু মানে 1-2টি পুরসভা নয়, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের একাধিক পুরসভায় যে দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে তার উৎস খুঁজে পাবার লক্ষ্যে কিন্তু সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। আর একটি বিষয় সেটি হচ্ছে, দেখুন, যুবরাজ, যাকে বাংলার যুবরাজ বলা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়তেই রয়েছেন। এত ইডি, এত সিবিআই, বারংবার ইডির দপ্তরে হাজিরা, এখানে হাজিরা, সেখানে হাজিরা, তাতেও কিন্তু তার নাগাল কিন্তু কোনো তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুঁতে পারছে না। আমরা জানি যে তার বিদেশ সফর নিয়ে একবার সুপ্রিম কোর্ট, একবার হাইকোর্ট, অনেক জায়গায় মামলা দায়ের হয়েছিল, সেখান থেকেও কিন্তু তিনি রেহাই পেয়ে বিদেশ যাত্রার অনুমতি পেয়ে গিয়েছেন, যদিও কিছুটা শর্ত রয়েছে হয়তো সেখানে। এবং আজকে দেখলাম যে আজকে কলকাতা হাইকোর্টের একটি মামলায় তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছিল সেখান থেকেও তাকে মুক্তি দেওয়া হলো এবং ব্যাংক কর্তৃপক্ষকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে আদালতের সামনে এবং বলেছে যে যে কোনো মানুষ তাদের যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয় তাহলে কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাকে আগে জানাতে হবে, ব্যাংক জানায়নি। ফলে এই জায়গাতেও কিন্তু স্বস্তি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত জায়গা থেকে তার বিরুদ্ধে অভিযোগ,
কিন্তু তদন্তকারী সংস্থা বলুন বা আইন আদালতের প্যাচে কোনো ক্ষেত্রেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যাচ্ছে না। তিনি কিন্তু জাল কেটে বারংবার এগিয়ে যাচ্ছেন। বিরোধীদের একটা অংশের অভিযোগ করছেন যে তাহলে কোথাও কি ক্ষমতাসীন সরকার যারা রয়েছেন তারা তাকে স্পেস দিচ্ছেন, এর পেছনে কি অন্য কোনো বড় রাজনৈতিক মানে গুরুত্ব রয়েছে বা রাজনৈতিক দিক নির্ণয় হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে? কারণ দেখুন, একেবারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে যখন এই একটা জ্যাঠা করেছিলেন, যাত্রা করেছিলেন, সেখান থেকে তিনি কলকাতায় এসেছিলেন, ইডি সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পর তার বিরুদ্ধে একাধিক ধারায় একাধিক বিষয়ে মামলা করা হয়েছে। ওষুধ দুর্নীতি, কোথায় দুর্নীতি করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার বিরুদ্ধে পাহাড় 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 প্রমাণ দুর্নীতির অভিযোগ, কিন্তু কোথাও একটা অদৃশ্য শক্তি যেন বারংবার তাকে বাঁচিয়ে দিচ্ছে, যেটা নিয়ে বিরোধীরা কিন্তু রীতিমতো সন্দেহ প্রকাশ করেছেন। যদিও সেটা সবটাই একটা জল্পনা, বিরোধী দল যারা রয়েছেন কংগ্রেস বলুন সিপিএম বলুন তাদের একটা অভিযোগ, তাদের একটা জল্পনা। আমি শেষ করবো আরেকটি বিষয় নিয়ে যে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা আপনারা জানেন যে বিগত কয়েকদিনে একাধিক অনভিপ্রেত মৃত্যুর ঘটনা রায়গঞ্জের সামনে এসছে এবং সরকারি হাসপাতালগুলো যেগুলো রয়েছে, নামেই তৃণমূল আমলে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছিল, মেডিকেল কলেজ তৈরি করা হয়েছিল, কিন্তু একটা কথা ভাবুন তো, যে সাধারণ মানুষ যদি কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়, কারোর হার্ট অ্যাটাক হলো, কারোর জটিল মানে গ্যাস্ট্রোর প্রবলেম হলো, কোনো একটা দুর্ঘটনা, তাতে হেড ইনজুরি হলো, সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় চিকিৎসা পরিষেবা এখানে রয়েছে? তাদের যেতে হচ্ছে কলকাতা যাওয়ার সময় না পেলে তাদের যেতে হচ্ছে শিলিগুড়ি বেসরকারি হাসপাতাল, এবং সেই বেসরকারি হাসপাতালের যে অমানবিক আচরণ, মানে জমি জমা ঘটি বাটি সমস্ত বেচে দিয়ে একটা মানুষ তার পরিবারের সদস্যকে সুস্থ করবার লক্ষ্য নিয়ে যাচ্ছে, সেখানে সর্বস্ব প্রায় যে স্বাস্থ্য যে একটা পণ্যে পরিণত হয়েছে, যে মানুষকে মানুষ হিসাবে দেখা হচ্ছে না, তার কাছে কতটা অর্থ আছে এবং সেই অর্থ কিভাবে তার কাছ থেকে নিয়ে নেওয়া যায়, তার অমানবিক রূপ কিন্তু প্রত্যক্ষ করছেন বারংবার রায়গঞ্জের মানুষ। ফলে দাবি উঠছে যে সরকারি স্বাস্থ্য পরিষেবা এই মুহূর্তে নতুন সরকার এসছে, তারা উন্নয়নের চেষ্টা করছেন, কিন্তু এতদিনকার যে অনুন্নয়ন, সেই অনুন্নয়নের জাঁতাকল থেকে এই ভেঙে পড়া অসুস্থ স্বাস্থ্য ব্যবস্থাকে সুস্থ করাটাই প্রধান টার্গেট। ফলে সাধারণ মানুষকে কিন্তু সেই অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে একেবারে স্বাস্থ্য ব্যবস্থার কাছে। চোখের সামনে প্রিয়জনকে মৃত্যুর মুখে ঢলে পড়তে যাচ্ছেন মানে দেখছেন সকলে। ফলে এই মুহূর্তে সকলের জোরালো দাবি যে এইমসটা অন্তত, এইমস নিয়ে আর কোনো রকম কোনো রাজনীতি নয়, এইমস হোক রায়গঞ্জ বা উত্তরবঙ্গের যে কোনো জায়গায়, যাতে সাধারণ মানুষ কম তাদের মানে যে জমানো অর্থ, সেই অর্থের বিনিময়ে একটা আধুনিক মানের চিকিৎসা পরিষেবা পেতে পারে। দক্ষিণবঙ্গে তো একাধিক উন্নত মানের হাসপাতাল রয়েছেন, চিকিৎসা পরিষেবা রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষ বরাবর বঞ্চনার শিকার। একটা এইমস আছে যদি আধুনিক মানের হাসপাতাল, সো আমি রায়গঞ্জকে শুধু বলছি না, রায়গঞ্জে চাইছি কারণ রায়গঞ্জে একটা এইমস স্থাপনের একটা একসময় 2008 বা 2009 ওই দিকে বলুন একটা তোড়জোড় হয়েছিল, সেখান থেকে এইমস রাজ্যের প্রাক্তন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাজনৈতিক ইগোর লড়াই এটা রায়গঞ্জ থেকে নিয়ে গিয়ে তিনি কল্যাণীতে পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই বঞ্চনা দূর করে উত্তরবঙ্গের মানুষ স্বাস্থ্য ব্যবস্থায় কি ফিরে পাবেন? এইমস আবার প্রতিষ্ঠা করা উচিত, সেটা রায়গঞ্জে হোক, সেটা দক্ষিণ দিনাজপুরে হোক, সেটা মালদায় হোক, সেটা কুচবিহারে হোক, সেটা শিলিগুড়িতে হোক। অন্তত সাধারণ মানুষের জীবন নিয়ে যেন এই ছেলে খেলা অবিলম্বে বন্ধ হয়। উত্তরবঙ্গ চিরকাল বঞ্চনার আধারে ঢাকা থাকবে না। উত্তরবঙ্গের মানুষ, তারা তার নিজস্ব ঐতিহ্য রয়েছে, তারা সংঘবদ্ধ হতে জানে, ঐক্যবদ্ধ হতে জানে। ফলে এইমসের যে দাবি উঠেছে উত্তরবঙ্গের বুকে করার, সেই দাবি আরও কিন্তু জোরালো হচ্ছে প্রতি মুহূর্তে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। শুভরাত্রি, নমস্কার।